ওয়েলকাম টু সায়েন্স দাদা। আজকের এই ভিডিওতে এইচএস 2025 সালের এবিটিএ টেস্ট পেপারের কেমিস্ট্রির প্রথম সেট সলিউশন করব। পেজ নাম্বার SC 4, প্রথম সেট। ফার্স্ট কোশ্চেন, একটি পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের বাহুর দৈর্ঘ্য 3√2 একক হলে উক্ত কোষটিতে পরস্পর সংস্পর্শে থাকা দুটি কণার কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত হবে সেটা আমাদের নির্বাচন করতে হবে। দুটি কণার কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে বাহুর দৈর্ঘ্য ডিভাইডেড বাই √2। এবার দেখো কোশ্চেনে তোমাদের বাহুর দৈর্ঘ্য 3√2 দিয়ে দিয়েছে, তাহলে এক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 3√2 ডিভাইডেড বাই √2 অর্থাৎ 3 একক হবে। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক অপশন ডি নাম্বার 3 একক রাইট অ্যান্সার। 2 নম্বর কোশ্চেন, একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নিম্নলিখিত গাঢ়ত্ব বিশিষ্ট দ্রবণগুলির মধ্যে কোনটির মোলার পরিবাহিতা সর্বোচ্চ? দেখো এখানে এ নাম্বার অপশনে বলেছে 0.005 m অর্থাৎ মোলার, তারপরে বি নাম্বারে বলেছে যে 0.04 মোলার, সি নাম্বারে বলেছে 0.003 মোলার, আর ডি নাম্বারে কত বলেছে দেখো 0.002 মোলার। তো দেখো আমরা কি জানি, আমরা জানি যে কোনো একটা মোলার পরিবাহিতা হলো 1 মোল তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের পরিবাহিতা। এবার দেখো দ্রবণের গাঢ়ত্ব যদি কম হয় তাহলে সেক্ষেত্রে আয়নগুলি যেটা রয়েছে, আয়নগুলি পরস্পর থেকে দূরে সরে থাকে এবং স্বাধীনভাবে এরা চলাচল করতে পারে। ফলে এদের কি হয়ে যায়, এদের যে পরিবাহিতা রয়েছে বা কন্ডাক্টিভিটি বলতে পারো সেটাও বৃদ্ধি পায়। অর্থাৎ গাঢ়ত্ব যদি কম হয় তাহলে কিন্তু মোলার পরিবাহিতা বেশি হবে। তাহলে এক্ষেত্রে দেখো আমাদের বলেছে যে কোনটির মোলার পরিবাহিতা সর্বোচ্চ হবে, তার মানে যার গাঢ়ত্ব সব থেকে কম হবে। তো দেখো এক্ষেত্রে কিন্তু 0.002 m এর ক্ষেত্রে কিন্তু গাঢ়ত্ব সব থেকে কম, তাই না? সেই জন্য এখানে সঠিক উত্তর হবে ডি নাম্বার অপশন অর্থাৎ 0.002 m অর্থাৎ মোলার। নেক্সট প্রশ্ন 3 নাম্বার, প্রদত্ত কোন পদ্ধতিতে দ্রাবক বিকর্ষী সলকে সংরক্ষণ করা যায়? তো দেখো এক্ষেত্রে এ নাম্বার অপশন বলেছে বিপরীত আধানগ্রস্ত সল যোগ করে, না তড়িৎ বিশ্লেষ্য যোগ করে, না দ্রাবক আকর্ষী সল যোগ করে, না সলটিকে ফুটিয়ে। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে সি নাম্বার অপশন অর্থাৎ দ্রাবক আকর্ষী সল যোগ করে। নেক্সট 4 নাম্বার প্রশ্ন, নিচের কোনটি বায়ুর সংস্পর্শে এলেই জারিত হয়? তো দেখো এই নাম্বার অপশন বলেছে সাদা ফসফরাস, না মিথেন, না জল, না হচ্ছে NaCl। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে সাদা ফসফরাস। কেন? দেখো সাদা ফসফরাস আমরা সবাই জানি এটা কিন্তু খুবই বিক্রিয়া সক্ষম হচ্ছে একটা পদার্থ, মানে এটা খুবই তাড়াতাড়ি বিক্রিয়া করে। আর বায়ুর সাথে বায়ুর যদি সংস্পর্শে আসে তাহলে এটা সহজে কিন্তু জারিত হয়ে যায়, জারিত হয়ে P4O10 অর্থাৎ ফসফরাস পেন্টা অক্সাইড তৈরি করে। তো এই প্রক্রিয়ায় উজ্জ্বল আলো আর তাপও উৎপন্ন হয়। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে কিন্তু এ নাম্বার অপশন অর্থাৎ সাদা ফসফরাস। নেক্সট প্রশ্ন 5 নাম্বার, কি বলেছে নিম্নলিখিত কোন ধাতব মৌলের পরমাণুতে কোনো ডি ইলেকট্রন থাকে না? তো এক্ষেত্রে সঠিক উত্তর কিন্তু MnO4 মাইনাস হবে। কেন? দেখো MnO4 মাইনাসের ক্ষেত্রে অর্থাৎ এটা আমরা কি জানি ম্যাঙ্গানিজ। তো ম্যাঙ্গানিজে যদি আমরা পারমাণবিক সংখ্যা করি, চিহ্নিত করি, তাহলে কত হয় 25 হয়, তাই না? তাহলে ম্যাঙ্গানিজে যদি আমরা জারণ সংখ্যা বলি বা অক্সিডেশন নাম্বার, তাহলে এক্ষেত্রে কত হয় +7। ওকে, তাহলে দেখো আমরা যদি ম্যাঙ্গানিজে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে এক্ষেত্রে আসবে 1:2, 2s2, 2p6, 3s2, 3p6 আর হচ্ছে 3d5, 4s2। এবার দেখো ম্যাঙ্গানিজ 7+ এর ক্ষেত্রে যদি আমরা ভাবি তাহলে এক্ষেত্রে আসবে 1:2, 2s2, 2p6, 3s2। তা দেখো এক্ষেত্রে লাস্ট কি থাকছে 3s2, তার মানে কোনো কিন্তু ডি ইলেকট্রন নেই, অর্থাৎ ডি ইলেকট্রন বলতে গেলে 0। তাহলে এখানে কোশ্চেনে তোমাকে বলেছে যে ডি ইলেকট্রন থাকে না, তাহলে এখানে সঠিক উত্তর কিন্তু সি নাম্বার অপশন রাইট। এবার নেক্সট 6 নম্বর প্রশ্ন, ল্যান্থানাইট সংকোচনের জন্য প্রদত্ত কোন পরমাণু দুটির আকার একই হয়? তো এই ক্ষেত্রে তোমরা কিন্তু এটা সবাই জানো, এটা হচ্ছে জার্কোনিয়াম আর হচ্ছে হফনিয়াম, অর্থাৎ সি নাম্বার অপশন ZR আর HF হবে। নেক্সট প্রশ্ন কি বলেছে 7 নাম্বার, CH3(CHCl) ব্র্যাকেটে 1, তারপরে বলেছে যে CH3CH2Cl ব্র্যাকেটে 2 জারণ সংখ্যা এবং CH3(CCl) ব্র্যাকেটে 3 যৌগগুলির SN2 বিক্রিয়ার ঊর্ধ্বক্রমে সজ্জা লিখো। তো এবার দেখো SN2 বিক্রিয়া, তো SN2 বিক্রিয়া কিন্তু 3 ডিগ্রি যে কার্বোক্যাটায়ন রয়েছে সেটার ক্ষেত্রে সব থেকে কম হয়, তারপরে হবে তোমার 2 ডিগ্রি, তারপর হবে 1 ডিগ্রি। তার মানে 1 ডিগ্রির ক্ষেত্রে কিন্তু সব থেকে বেশি হয় SN2। আর SN1 যদি আমরা বিক্রিয়ার কথা চিহ্নিত করি বা ভাবি তাহলে SN1 এর ক্ষেত্রে যদি আমরা এটা ভাবি তাহলে ক্রমটা কি হবে, প্রথমত 1 ডিগ্রি, 3 ডিগ্রি, তারপর হবে 2 ডিগ্রি, তারপর হবে 1 ডিগ্রি। ওকে, তাহলে এখানে দেখো এখানে প্রথমত যে 3 নাম্বার যৌগটা রয়েছে
অর্থাৎ CH3 হোল ট্রাই CCl এর ক্ষেত্রে জারণ সংখ্যা 3। তো দেখো এটার ক্ষেত্রে যদি আমরা ভেঙে লিখি তাহলে কিন্তু এক্ষেত্রে দেখবে কার্বন, বা যদি আমরা বলি যে এক্ষেত্রে 3টে মিথাইল গ্রুপ রয়েছে, অর্থাৎ কার্বন এই ক্ষেত্রে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তারপরে 2 নম্বরে যদি, তারপরে 1 নম্বরে দেখো CH3 হোল টুয়াইস রয়েছে, তাই তো, তাহলে এক্ষেত্রে 2টো মিথাইল গ্রুপ রয়েছে, তার মানে এক্ষেত্রে কার্বনের সংখ্যা 2 ডিগ্রি। তারপরে দেখো CH3 CH2 Cl, তো এক্ষেত্রে কার্বনের সংখ্যা 1 ডিগ্রি। তাহলে আমাদের 3 নাম্বার যেটা রয়েছে সেটা সব থেকে কম হবে, কারণ 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ক্ষেত্রে সব থেকে কম হবে SN2, তারপরে ঘটবে 2 ডিগ্রির ক্ষেত্রে, তারপরে ঘটবে 1 ডিগ্রির ক্ষেত্রে। তাহলে এখানে সঠিক ক্রম হবে 3 লেস দেন 1 লেস দেন 2। এবার নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, যে নিচের কোন যৌগটির সহিত ফেনেলের বিক্রিয়ায় ব্যাকেলাইট উৎপন্ন হয়। আচ্ছা, ব্যাকেলাইট উৎপন্ন হবে, ব্যাকেলাইট কিসের ক্ষেত্রে? ফেনেল, তাই তো। ফেনেলের বেঞ্জিন বন্ড OH হবে, তাই তো, এটা হচ্ছে ফেনেলের সংকেত, তাই তো। এবার প্লাস কি HCHO যদি দাও, মানে ফর্মালডিহাইড যদি দাও তুমি, তাহলেই কিন্তু তোমার ব্যাকেলাইট উৎপন্ন হবে। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে বি নাম্বার অপশন, HCHO। নেক্সট প্রশ্ন কি বলেছে 11 নাম্বার, যে মূলিকের বার্কার পরীক্ষা দ্বারা শনাক্ত করা যায় না কোন যৌগটিকে। আচ্ছা, মূলিকান বার্কার পরীক্ষা কারা সাড়া দেবে না? যদি তাতে নাইট্রো গ্রুপ থাকে, অর্থাৎ বন্ড NO2 গ্রুপ থাকে, তাহলে কিন্তু সেটা সাড়া দেবে না। তো দেখো এক্ষেত্রে নাইট্রো গ্রুপ থাকতে লাগবে, ঠিক আছে। তাহলে এবার এক্ষেত্রে দেখো বি নাম্বার অপশনে CHO আর NO2 দুটোই গ্রুপ রয়েছে। তো দুটো গ্রুপ যেহেতু রয়েছে, তাহলে তো আমরা বুঝতেই পারবো না যে এটা কী করে সাড়া দেবে, তাই না। বাকি এবার নাইট্রো গ্রুপ বা যদি CHO থাকতো তাহলে কিন্তু হতো, কিন্তু বি নাম্বার অপশনটাতে দেখো CHO আর NO2 দুটো গ্রুপই রয়েছে, তাহলে এখানে সঠিক উত্তর হবে বি নাম্বার অপশন, এটি সাড়া দেবে না। নেক্সট প্রশ্ন 10 নাম্বার, নিচের কোনটি ক্যানিজারো বিক্রিয়ায় সাড়া দেবে। আচ্ছা, ক্যানিজারো বিক্রিয়ায় সাড়া কারা দেবে? যাদের ক্ষেত্রে আলফা হাইড্রোজেন থাকবে না, তারাই কিন্তু ক্যানিজারো বিক্রিয়ায় সাড়া দেয়, এটা তোমরা জানো। তার মানে আলফা হাইড্রোজেন যার ক্ষেত্রে নেই সেই এটাতে সাড়া দেবে। তো দেখো এই ক্ষেত্রে CH3 হোল ট্রাই C বন্ড CHO, তো C এর সাথে যদি তুমি দেখো তাহলে 3টা কিন্তু মিথাইল গ্রুপ রয়েছে, অর্থাৎ CH3। তাহলে এক্ষেত্রে আমাদের সি নাম্বার অপশনটাই হচ্ছে রাইট, কারণ এক্ষেত্রে আলফা হাইড্রোজেন নেই, আর যার আলফা হাইড্রোজেন থাকবে না সেই কিন্তু কি করবে? ক্যানিজারো বিক্রিয়ায় সাড়া দেবে। ওকে, নেক্সট 11 নাম্বার, নিচের কোন ক্ষারকটি RNA-তে থাকে না। এটা তোমরা সবাই জানো, এটা থাইমিন হবে অবশ্যই। নেক্সট 12 নাম্বার, প্রদত্ত কোনটি একটি কৃত্রিম রবার নয়। দেখো এই ক্ষেত্রে বুনাএস, বুনাএন, নিউপ্রেন এগুলো কিন্তু সবই হচ্ছে, এখানে কি বলছে? কৃত্রিম রবার নয়, এগুলো কিন্তু সবই হচ্ছে এগুলি সবই হচ্ছে কিন্তু কৃত্রিম রবার, কিন্তু নেভোলগ যেটা রয়েছে সেটা কিন্তু কৃত্রিম রবার নয়। তাহলে বুনাএস, বুনাএন, নিউপ্রেন এগুলি সবই হচ্ছে কৃত্রিম রবারের মধ্যে পড়ে। নেক্সট কোশ্চেন, সোডিয়াম বেনজোয়েট কোন উদ্দেশ্যে ব্যবহার করা হয়। তো এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহার করা হয়। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেনও তোমাদের জন্য, তো ভালো করে দেখবে, ঠিক আছে। খাদ্য সংরক্ষকের জন্য ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, পাকস্থলীতে অ্যাসপিরিন আর্দ্র বিশ্লেষিত হয়ে উৎপন্ন হয়, কি উৎপন্ন হয়? এটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড হবে। ওকে, দেখো অ্যাসপিরিন যেটা রয়েছে, অ্যাসপিরিন অর্থাৎ অ্যাসিটাল স্যালিসাইলিক অ্যাসিড, তো এটা পাকস্থলীর অ্যাসিডিক পরিবেশে কি করে? অ্যাসিডিক পরিবেশে হাইড্রোলাইসিসের মাধ্যমে স্যালিসাইলিক অ্যাসিডে পরিণত হয়। আর এই যে স্যালিসাইলিক অ্যাসিডই রয়েছে সেটাই অ্যাসপিরিনের বেদনানাশক, জ্বরনাশক এবং প্রদাহ বিরোধী কার্যকলাপের জন্য দায়ী হয়। এবার নেক্সট প্রশ্ন দেখো 2 মার্কের, 2-এর 1-এর, এখানে কি 4টি প্রশ্ন 4 মার্কের, তাই তো, 1 মার্কের SCQ রয়েছে। তো দেখো 1 নম্বর কোশ্চেন কি বলেছে, প্রদত্ত অর্ধকোষ বিক্রিয়াটির যথাযথ নার্সড সমীকরণ লেখো। দেখো কি বলেছে, Cr2O7⁻2- অ্যাকোয়াস প্লাস 14H প্লাস অ্যাকোয়াস প্লাস 6 ইলেকট্রন অ্যারো, এ থেকে কি উৎপন্ন হচ্ছে? 2 অণু ক্রোমিয়াম 3+ প্লাস 7 অণু জল। তো এক্ষেত্রে আমাদের নার্সড যে ইকুয়েশন রয়েছে সেটা আমাদের লিখতে হবে। দেখো এক্ষেত্রে নার্সড যে ইকুয়েশন রয়েছে সেটা হবে E সেল সমান সমান E0 সেল মাইনাস RT/NF ln Cr3+2 আর ডিভাইডেড বাই কি হবে? Cr2O7⁻2 H প্লাস 14, এটা হবে সঠিক অ্যান্সার। ওকে, 1 মোল PO4 3- আয়নের আধানের পরিমাণ কত? দেখো এক্ষেত্রে PO4 3- এর ক্ষেত্রে যদি তুমি দেখো তাহলে এক্ষেত্রে কিন্তু ত্রিযোজী আয়ন রয়েছে, অর্থাৎ 3- তো তার মানে 3টি ত্রিযোজী আয়ন রয়েছে। তো এবার দেখো 1 ফ্যারাড মানে আমরা সবাই জানি কত হয়? 96,500 কুলম হয়। তাহলে 1 মোল ত্রিযোজী আয়ন দ্বারা পরিবাহিত মোট তড়িদের পরিমাণ হবে 3 × 96,500 কুলম, মানে 289500 কুলম হবে এক্ষেত্রে। এরপরে দেখো কি বলেছে নেক্সট কোশ্চেন, একটি ক্যাটায়নিক পৃষ্ঠতল সক্রিয় পদার্থের নাম আর সংকেত লেখো। তো এক্ষেত্রে দেখো এক্ষেত্রে যে অ্যান্সারটা হবে সেটা হলো, তো প্রথমত আমাদেরকে এখানে কি করতে হবে? ক্যাটায়নিক পৃষ্ঠতল সক্রিয় এরকম একটা পদার্থের নাম লিখতে হবে, তাই তো। তো দেখো এই পদার্থটার নাম হবে সিটিল ট্রাইমেথিল অ্যামোনিয়াম ব্রোমাইড, যার সংকেত কি বলতো? C16H33
NCH3 হোল থ্রাইস Br। তাহলে আমি সংকেতটা লিখে দিচ্ছি। এটিকে সেট্রিমোনিয়াম ব্রোমাইডও বলা হয়। এটা একটা কোয়াটারনারি লবণ। আর তাহলে সংকেতটা কি C16H33NCH3 হোল থ্রাইস Br। নেক্সট কোশ্চেন কি বলেছে, NiCO হোল 4 জটিল যৌগে নিকেল অর্থাৎ Ni এর স্পিন অনলি চৌম্বক ভ্রামকের মান আমাদের বের করতে হবে। তো দেখো আমরা সবাই জানি স্পিন অনলি যে চৌম্বক ভ্রামকের মান এক্ষেত্রে কিন্তু 0 হবে। তো দেখো এক্ষেত্রে যেটা রয়েছে কার্বন মনোক্সাইড একটা শক্তিশালী লিগ্যান্ড, তাই তো NiCO রয়েছে, তাই তো CO মানে কি কার্বন মনোক্সাইড, এটা একটা শক্তিশালী কিন্তু লিগ্যান্ড, এটা তোমরা মনে রেখো। এবার নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করার জন্য নিকেল কি করবে, এর যে 3D অরবিটাল রয়েছে সেই 3D অরবিটালের সকল ইলেকট্রনগুলিকে জোর বাঁধবে এবং কোনো অযুগ্ম ইলেকট্রনই এক্ষেত্রে থাকবে না। তো যেহেতু অযুগ্ম ইলেকট্রনই এক্ষেত্রে নেই, সেজন্য এক্ষেত্রে কিন্তু স্পিন অনলি চৌম্বক ভ্রামকের মান হয়ে যাবে 0। তাহলে এক্ষেত্রে স্পিন অনলি চৌম্বক ভ্রামকের মান কত, 0। এবার অথবা কোশ্চেন কি বলেছে, ল্যান্থানাইট মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস লেখো। তো আমরা সবাই জানি এটা কি হবে, Xenon 4f 1 থেকে 14, 5d 0 থেকে 1, 6s2। এটাই হচ্ছে আমাদের ল্যান্থানাইট মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস। নেক্সট কোশ্চেন কি বলেছে 4 নাম্বার, টিংচার অফ আয়োডিন কাকে বলে। এটা কিন্তু একটা অনেক মোস্ট ইম্পর্টেন্ট এসিকিউ তোমাদের জন্য, বা এটা 2 মার্কেরও দিতে পারে। তো দেখো টিংচার অফ আয়োডিন হচ্ছে কি বলতো, একটা আয়োডিনের অ্যালকোহলীয় দ্রবণ। এটি সাধারণত কি হয়, ইথানল এবং জলের মিশ্রণে আয়োডিন, পটাশিয়াম আয়োডাইড বা সোডিয়াম আয়োডাইড দ্রবীভূত করেই তৈরি হয়। এটা যদি ব্যবহার বলি তাহলে কি হবে, টিংচার অফ আয়োডিন একটা শক্তিশালী অ্যান্টিসেপটিক। এটা ছোট ক্ষত বা কাটা ঘা ইত্যাদি পরিষ্কার করতে ব্যবহার করা হয়। এটি কিন্তু ব্যাকটেরিয়া, ভাইরাস এবং অন্যান্য ক্ষতিকারক যে জীবাণু রয়েছে সেই জীবাণুকেও ধ্বংস করতে সাহায্য করে। ঠিক আছে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে দেখবে। এটা 1 মার্কেরও দিতে পারে, 2 মার্কেরও দিতে পারে। এরপর আমরা 3 কি বলেছে দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, অর্থাৎ 2 into 5 মানে 5টা প্রশ্ন 2 মার্কের আমরা এখন সলভ করব। দেখো এ নাম্বার কোশ্চেন যেটা বলেছে 0.1 মোলার ইউরিয়ার জলীয় দ্রবণের হিমাঙ্ক কত। দেখো জলের KF এর মান 1.86 কিলো কেজি মোল ইনভার্স দিয়েছে। তো এক্ষেত্রে আমাদের অঙ্কটা করতে হবে। দেখো আমরা ফর্মুলা জানি যে ডেল্টা TF সমান KF ইন্টু M হয়। এবার কোশ্চেনে দেখো KF এর মান দিয়ে দিয়েছে 1.86 কিলো কেজি মোল ইনভার্স, আর M এর মান যেটা রয়েছে M এর মান হবে 0.1 মোল পার কেজি। তাহলে দেখো এক্ষেত্রে ক্যালকুলেশন করে আসে 0.186 কেলভিন। এবার জলের হিমাঙ্ক আমরা সবাই জানি কত, 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এক্ষেত্রে দ্রবণের হিমাঙ্ক হবে 0 ডিগ্রি সেলসিয়াস মাইনাস 0.186 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের অ্যান্সার আসবে মাইনাস 0.186 ডিগ্রি সেলসিয়াস। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অথবা প্রশ্ন, মানুষের লোহিত রক্ত কণিকাকে 1 নম্বরে বলেছে 1% NaCl অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে, ও 2 নম্বরে বলেছে 0.5% NaCl এর জলীয় দ্রবণে রাখলে কি ঘটবে। তো দেখো 1% NaCl জলীয় দ্রবণের ক্ষেত্রে যদি আমরা রাখি, তো এক্ষেত্রে এই যে দ্রবণটা রয়েছে অর্থাৎ 1% NaCl দ্রবণ, এটা কিন্তু মানুষের রক্তের তুলনায় অধিক ঘনত্বের হবে। ফলে এক্ষেত্রে কি হবে, লোহিত রক্তকণিকা যেটা রয়েছে সেটার থেকে জল বাইরে বেরিয়ে আসবে এবং কণিকাগুলি সংকুচিত হয়ে যাবে। আর এই ঘটনাটাকে আমরা কি বলি, প্লাজমোলাইসিস। এবার 0.5% NaCl দ্রবণের ক্ষেত্রে হবে, এই দ্রবণের ক্ষেত্রে মানুষের রক্তের তুলনায় কি হবে, মানুষের রক্তের তুলনায় কম ঘনত্বের হবে জলের পরিমাণটা। ফলে জল যেটা রয়েছে, জল লোহিত রক্তকণিকার ভেতরে প্রবেশ করবে অর্থাৎ ভেতরে ঢুকে যাবে। ওকে, এবং কণিকাগুলি কি হবে, ফুলে উঠবে বা ফুলে উঠতে পারে এবং ফুলে উঠে কি হবে, ফেটেও যেতে পারে। এই ঘটনাটাকে আমরা বলি হোমোলাইসিস। কেন, কারণ আমরা জানি রক্তকণিকার আকার আর আকৃতি বজায় রাখার জন্য একটা নির্দিষ্ট অসমোটিক চাপের প্রয়োজন হয়। এবার যখন কণিকাগুলিকে ভিন্ন ঘনত্বের দ্রবণে রাখা হবে, তখন জলের যে অণু রয়েছে সেটা উচ্চ ঘনত্ব থেকে কি করবে, নিম্ন ঘনত্বের দিকে সরে যাওয়ার চেষ্টা করবে। ফলে কণিকাগুলি ফুলে উঠতে পারে এবং সংকুচিত হতে পারে। তাহলে এইগুলো কন্ডিশনই কিন্তু এক্ষেত্রে হবে। নেক্সট বি নাম্বার প্রশ্ন দেখো কি বলেছে, AS2S3 সলের তঞ্চনের জন্য 0.1 m AlCl3 অর্থাৎ অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং 0.1 m NaCl এর মধ্যে কোনটি বেশি কার্যকরী হবে এবং কেন। দেখো AS2S3 এটা হচ্ছে কি একটা কোলওয়েট। আচ্ছা, কোলওয়েটকে তঞ্চিত করার জন্য সাধারণত কিন্তু বিপরীত আধানযুক্ত ইলেকট্রোলাইট ব্যবহার করা হয়। তো দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটা একটা শক্তিশালী ইলেকট্রোলাইট এবং এর দ্রবণে কিন্তু Al3+ আয়ন থাকে। তো অ্যালুমিনিয়াম 3+ আয়ন ধনাত্মক যেহেতু,
ধনাত্মক আধানযুক্ত হওয়ার জন্য এটি কি হবে, ঋণাত্মক আধানযুক্ত কোলভেট কণিকাকে আকর্ষণ করবে, ফলে কণিকাগুলি একত্রিত হয়ে একটা কি করবে, বড় কণিকা গঠন করবে এবং কি হবে, সেটা তলায় বসে পড়বে, মানে সেটা হচ্ছে বসে যাবে। এবার NaCl এটা একটা কি দুর্বল ইলেকট্রোলাইট, আর এর দ্রবণে Na+ এবং Cl- আয়ন থাকে। এটা আমরা সবাই জানি, Na+ Cl- জলীয় দ্রবণে সোডিয়াম ক্লোরাইড ভেঙে উৎপন্ন করে দুটো আয়ন। তো দেখো Na+ আয়ন যেটা রয়েছে সেটা কিন্তু Al3+ আয়নের তুলনায় কম আধানযুক্ত হওয়ার জন্য এটি কোলভেট কণিকাকে কম শক্তিশালীভাবে আকর্ষণ করবে, ফলে NaCl তারপর অ্যালুমিনিয়াম ক্লোরাইডের তুলনায় কম কার্যকরীভাবে কি করবে, As2S3 কোলভেটকে তঞ্চিত করবে। সেজন্যই আমরা বলতে পারি যে 0.1 m অ্যালুমিনিয়াম ক্লোরাইড 0.1 m NaCl এর তুলনায় As2S3 কোলভেটকে বেশি কার্যকরীভাবে তঞ্চিত করবে। এবার নেক্সট সি নাম্বার প্রশ্ন, XeO2F2 যোগে Xe এর সংজ্ঞায়িত অবস্থা লেখো এবং গঠনাকৃতি দেখাও। তো দেখো এক্ষেত্রে XeO2F2 এই যোগে কিন্তু Xe যেটা রয়েছে এর কেন্দ্রীয় পরমাণুতে 8টি ভ্যালেন্স ইলেকট্রন রয়েছে। এবার এটি 2টি অক্সিজেন পরমাণু আর 2টি ফ্লোরিন পরমাণুর সাথে যুক্ত থাকবে, কারণ দেখো O2 আর F2 রয়েছে সংকেতের মধ্যে। এবার দেখো এক্ষেত্রে যদি আমরা মোট ইলেকট্রন জোড়ের সংখ্যা বের করি তাহলে এক্ষেত্রে হবে ফর্মুলা 1/2 × 8 + 2 + 2, অর্থাৎ আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে এটা আসবে 6। তাহলে এক্ষেত্রে Xe এর সংকরায়ন অবস্থা হবে sp3d। কেন? কারণ এক্ষেত্রে মোট ইলেকট্রন জোড়ের সংখ্যা কিন্তু 6। তাহলে sp3d সংকরায়নের ফলে XeO2F2 যোগের আকৃতি কি হবে, ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় হবে। এরপরে দেখো নেক্সট কোশ্চেন, অথবাতে বলেছে SO2 অর্থাৎ সালফার ডাই অক্সাইড এর জলীয় দ্রবণে লাল ব্রোমিন জল যোগ করা হলো, কি ঘটবে সমীকরণ সহ লিখো। এক্ষেত্রে কিন্তু তোমাদেরকে সমীকরণ দিতে হবে। দেখো সালফার ডাই অক্সাইড যেটা রয়েছে এটা কিন্তু একটি প্রবলত্ব হ্রাসকারক এবং ব্রোমিন যেটা রয়েছে সেটা হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট বলতে পারো। এবার যখনই আমরা কি করছি সালফার ডাই অক্সাইডের সঙ্গে বা এর যে জলীয় দ্রবণ রয়েছে এই দ্রবণের মধ্যে লাল ব্রোমিন জলটাকে যোগ করছি, তখন সালফার ডাই অক্সাইড ব্রোমিনকে কি করে দিচ্ছে, হ্রাস করে দিচ্ছে এবং নিজে অক্সিডাইজড হয়ে সালফিউরিক অ্যাসিড অর্থাৎ H2SO4 উৎপন্ন করছে, ফলে লাল ব্রোমিন জলের রং যেটা আছে সেটা উড়ে যাচ্ছে বা উবে যাচ্ছে। তো এক্ষেত্রে সমীকরণ কি হবে বলো তো, সালফার ডাই অক্সাইড কি গ্যাস প্লাস ব্রোমিন অ্যাকোয়াস জলীয় দ্রবণে প্লাস হচ্ছে 2 অণু, যদি আমরা জল নিই লিকুইড ফর্মে তাহলে এক্ষেত্রে উৎপন্ন হবে 2 অণু HBr অর্থাৎ হাইড্রোজেন ব্রোমাইড, এটাও সেম জলীয় দ্রবণ অ্যাকোয়াস ফর্মে হবে, প্লাস হবে H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড। দেখো রিয়াকশনটা এরকম, সালফার ডাই অক্সাইড ব্র্যাকেটে গ্যাস প্লাস হচ্ছে ব্রোমিন অ্যাকোয়াস প্লাস হচ্ছে 2 অণু জল লিকুইড ফর্মে। তো এক্ষেত্রে কি উৎপন্ন হচ্ছে 2 অণু HBr অ্যাকোয়াস প্লাস হচ্ছে 2 অণু সালফিউরিক H2SO4, শুধু H2SO4। ডি নাম্বার প্রশ্ন দেখো কি বলেছে, CrCl2En2+ জটিল আয়নটি সিস ও ট্রান্স গঠনাকৃতি দেখাও, এদের মধ্যে কোনটি আলোক সক্রিয় সেটা আমাদের নির্বাচন করতে হবে। তো দেখো এক্ষেত্রে যে রয়েছে CrCl2Cn2+, এই যে জটিল আয়ন রয়েছে এই আয়নের মধ্যে কেন্দ্রীয় ধাতু পরমাণু কি রয়েছে, ক্রোমিয়াম। এর সাথে কিন্তু 4টা কোঅর্ডিনেশন বন্ধন বা বন্ড রয়েছে, আর 2টি ক্লোরিন পরমাণু এবং 2টি EN-কে কি বলে বলো তো, ইথিলিন ডায়ামিন, EN-কে এটা বলে। তো EN লিগ্যান্ড রয়েছে। তো এক্ষেত্রে বা এখানে 2টি সম্ভাব্য আইসোমার থাকতে পারে, একটা কি, একটা সিস আর একটা হচ্ছে ট্রান্স। তো সিস আইসোমার যেটা রয়েছে সেটা 2টি ক্লোরিন পরমাণু পরস্পরের পাশে অবস্থান করে, আর ট্রান্স যে আইসোমারটি রয়েছে সেটার ক্ষেত্রে 2টি ক্লোরিন পরমাণু পরস্পরের বিপরীতে অবস্থান করে। তো এই ক্ষেত্রে দেখো কোশ্চেনে বলেছে আলোক সক্রিয়তা আমাদের নির্বাচন করতে হবে। তো সিস আইসোমারটি যেটা রয়েছে এই আইসোমারটি অসমমিত এবং একটি অক্ষের সাপেক্ষে তার প্রতিবিম্বের সাথে কিন্তু অভিন্ন নয়, সেজন্য এটি কি হবে, আলোক সক্রিয় হবে। আর ট্রান্স আইসোমার যেটি রয়েছে এই আইসোমারটি সমমিত, যেহেতু সমমিত তাহলে এটা আলোক সক্রিয় হবে না, একটি অক্ষের সাপেক্ষে তার প্রতিবিম্বের সাথে অভিন্ন, তাই এটি আলোক সক্রিয় নয়। এবার দেখো নেক্সট কোশ্চেন, অথবাতে কি বলেছে আইউপ্যাক নাম লিখতে হবে, PtCl NH2Me NH3/Cl এটার একটা। আর 2 নম্বরে কি বলেছে সংকেত লিখতে বলেছে, টেট্রাঅ্যামিন ডাই অ্যাকোয়া কপার 2 সালফেট, এই দুটোর এই যে এটা দিয়েছে আমাদের, এই ক্ষেত্রে এই যৌগটার আমাদের সংকেত লিখতে হবে। দেখো প্রথম যে যৌগটা বলেছে PtCl NH2Me, তারপর বলেছে NH3/Cl, এক্ষেত্রে এর আইউপ্যাক নাম হবে ডায়ামিন মিথাইলামিন ক্লোরো প্ল্যাটিনাম ব্র্যাকেটে জারণ সংখ্যা 2 ক্লোরাইড। এবার নেক্সট যে সংকেত লিখতে বলেছে কি বলেছে, 1 নম্বর জারণ ব্র্যাকেটে 1 লিখেছে টেট্রাঅ্যামিন ডাই অ্যাকোয়া কপার 2 সালফেট,
এটার সংকেত হবে কপার NH3 4 H2O হোল টুয়াইস থার্ড ব্র্যাকেট ক্লোজ, কারণ জটিল আয়নকে আমরা থার্ড ব্র্যাকেটে লিখি, তারপর হবে SO4। এটি হচ্ছে সংকেত। দেখো সংকেতটা এটা হবে কপার NH3 4 H2O হোল টুয়াইস SO4। এরপরে নেক্সট কোশ্চেন নাম্বার, ব্যাকেলাইট কি একটি থার্মোসেটিং পলিমার? যুক্তি সহ লেখো। দেখো আমরা সবাই জানি যে ব্যাকেলাইট হবে একটি থার্মোসেটিং পলিমার। এবার থার্মোসেটিং পলিমারের ক্ষেত্রে কি হয়, এই ধরনের পলিমার একবার গঠিত হলে তাপ দিয়ে গলিয়ে কিন্তু আমরা পুনরায় এর আকার দেওয়া যায় না। অর্থাৎ একবার যদি তুমি একে তাপ দিয়ে এর আকার চেঞ্জ করে দাও, এটাকে কিন্তু ফিরায় আগের আকারে তুমি নিয়ে আসতে পারবে না, কারণ তাপ প্রয়োগ করে এই পলিমারের অণুগুলির মধ্যে শক্তিশালী ক্রস লিঙ্কেজ তৈরি হয়। এবার ব্যাকেলাইট একটা কি ফেনল ফর্মালডিহাইড রিজন, যা গঠনকালে কি হয় অসংখ্য ক্রস লিঙ্কেজ তৈরি হয়। এবার একবার গঠিত হলে এই ক্রস লিঙ্কেজ ভেঙে ফেলা যায় না, তাই ব্যাকেলাইটকে একবার গঠন করার পরে তাপ দিয়ে গলিয়ে কিন্তু পুনরায় আকার দেওয়া সম্ভব নয়। সেজন্য আমরা বলতে পারি যে ব্যাকেলাইট থার্মোসেটিং পলিমার। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ এরপরে ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যে এবিটিএ রয়েছে তোমাদের, এবিটিএ ফুললি সলিউশন দেওয়া হবে। তার পাশাপাশি নিট জেই প্রিপারেশন, তারপর PYQ সমস্ত কিছু সলভ করা হবে। তো অবশ্যই চ্যানেলে সাপোর্ট করো আমাদেরকে, আর সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।